আর যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে শুভেন্দুর ধর্নায় সম্মতি রাজ্যের তরফে। শুভেন্দু অধিকারী ধর্নায় বসতে পারবেন 30শে জুন। 30শে জুন রাজভবনের সামনে ধর্নাতেই সম্মতি রাজ্যের তরফ থেকে। 30শে জুন রবিবার শুভেন্দুর ধর্নায় সম্মতি দেওয়া হলো রাজ্যের তরফ থেকে। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত শুভেন্দু অধিকারী ধর্নায় বসতে পারবেন। এই ধর্না মামলা নিয়ে কিন্তু আমরা দেখছিলাম এর আগেও নানা বক্তব্য উঠে এসেছে এবং সম্মতি রাজ্যের তরফ থেকে 30শে জুন রাজভবনের সামনে ধর্নায় সম্মতি। আরো বিস্তারিত অর্ণবের কাছ থেকে জানবো। অর্ণব, অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে আদালতে কি জানানো হলো, পুরো বিস্তারিত জানতে চাইবো একটু। দেখো, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বিচারপতি অমৃতা সিনহাকে জানান, শুভেন্দু অধিকারী যে ধর্না করতেছে কলকাতা পুলিশের কাছে আবেদন করেছিলেন, সবকিছু মাথায় রেখে কলকাতা পুলিশ এবং রাজ্যের তরফে তিনি এই অবস্থান জানাচ্ছেন। সামনের রবিবার অর্থাৎ 30শে জুন 4 ঘন্টার জন্য শুভেন্দু অধিকারীকে রাজভবনের সামনে, যেখানে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ করেছিল অক্টোবর মাসের পর 5 দিন, সেখানেই 4 ঘন্টার জন্য রবিবার দিন, সামনের রবিবার দিন 30শে জুন, শুধুমাত্র 30শে জুন রবিবার রাজ্য অনুমতি বা কলকাতা পুলিশ অনুমতি দিয়েছে। অর্থাৎ ওই দিন শুভেন্দু অধিকারী তার কর্মসূচি অনুযায়ী ধর্ণা করতে পারেন 4 ঘন্টার জন্য। কোনো অনুমতি প্রয়োজন নেই, আদালত এখানে জানিয়ে দিচ্ছে, আদালতে জানাচ্ছে রাজ্য। এক্ষেত্রে এই বিষয়টি আসার পরই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীর আইনজীবী ইল্লাবল ভট্টাচার্য তিনি জানান, যেহেতু 30শে জুন পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারী, কারণ প্রতি মাসের 30 তারিখ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখেন এবং সেই অনুষ্ঠান কর্মসূচিতে থাকেন শুভেন্দু অধিকারী। তাই রবিবার দিন 30শে জুন শুভেন্দু অধিকারী এই কর্মসূচি করতে পারবেন না। পরের রবিবার অর্থাৎ 7 দিন পরে অর্থাৎ 7ই জুলাই ওই কর্মসূচি করতে চান, পরের রবিবার করতে চান। এক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বেঁকে বসেন। তিনি বললেন তার কাছ থেকে যে অনুমতি বা সম্মতি এসছে সেটা 30শে জুনের জন্য, 7ই জুলাইয়ের জন্য নয়। এক্ষেত্রে পরের রবিবার যদি করতে চায় শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে এখনই রাজ্য অনুমতি দিতে পারছে না বা সম্মতি জানাতে পারছে না। একজন অ্যাডভোকেট জেনারেল তিনি এটা বলতে পারছেন না। সেক্ষেত্রে নতুন করে সম্মতি রাজ্যের কাছ থেকে নিতে হবে। তারপরে এই মামলা। বেশ, ধন্যবাদ। আর এবার খড়গপুরের দিকে নজর রাখবো। সেখানে আবার পুকুর ভরাট করা হয়েছিল, কিন্তু সেই পুকুরকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য খোঁড়াও শুরু হয়ে গিয়েছে। খড়গপুর 1 নম্বর ব্লকের এই ছবি আপনাদের দেখাচ্ছি। পুকুর ভরাট করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ভরাট পুকুর খোঁড়া হচ্ছে। একেবারে ঠিক খড়গপুর 1 নম্বর ব্লকের রূপনারায়ণপুর এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের পাশেই কিন্তু এই পুকুর ভরাট করা হয়েছিল। বাকিটা শঙ্করের কাছ থেকে আমরা জানবো। শঙ্কর, কি কারণ এই পুকুর কেনই বা ভরাট করা হয়েছিল, কারা ভরাট করেছিল এবং এবার পুকুরকে আগের জায়গায় নিয়ে আসা হচ্ছে? দেখো সোনিয়া, আমরাই পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গা দেখিয়েছিলাম যে কিভাবে পুকুর ভরাট হচ্ছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি পুকুরের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। গতকাল খড়গপুর মহকুমা শাসক এবং ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিকরা খড়গপুর জাতীয় সড়কের 60ই পাশে রয়েছে রূপনারায়ণপুর, আর এই রূপনারায়ণপুরের কাছে একটি বিরাট অংশের একটি পুকুর, সেই পুকুরে মাটি ফেলে ফেলে কার্যত বলা যায় যে বন্ধ করে দিয়েছিল কিছু জমি লোকেরা। এবং এই যে পুকুর ভরাট হয়ে গেছিল তাতেই কিন্তু আধিকারিকরা ক্ষুব্ধ হয়েছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এরপরে একদম কাগজ ধরে সেইখানে গিয়ে যে পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছিল মাটি ফেলে, সেই পুকুরকে আবার পুনরায় পুকুর রূপে ফিরিয়ে দিতে একেবারে জেসিবি মেশিন দিয়ে খুঁড়ে, সেইখানে মাটি দিয়ে খুঁড়ে পুকুরের রূপে। ধন্যবাদ, সেই ছবি আমরা দেখাচ্ছি। এখানে ম্যাপে আমাদের যা ছিল সেটা পুকুর, আরএসও পুকুর ছিল, এলআরও পুকুর ছিল। দীর্ঘদিন ধরে এটা আস্তে আস্তে জমে গেছে, এরকম হয়েছে। যখন আমাদের অবজারভেশনে এসেছে তখন আমরা ম্যাপটাকেই ইন্ট্যাক্ট করেছি এবং সেই হিসাবে আমরা 4C5-এর নোটিশ করি এটা রেস্টোরেশন করে দেওয়ার জন্য। আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি। তারপর যেহেতু কোনো রেস্টোরেশন হয়নি তখন প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্যারের নেতৃত্বে। যারা যারা এরকম পুকুর ভরাট করেছে তাদেরকে সবাইকে কিন্তু আমরা নোটিশ করেছি। অনেকরা ভয় পেয়ে নিজেই আপনার অলরেডি যেখানে যেখানে আছে রিস্টোর করে দিয়েছেন। তারা সে আমরা পার্সোনালি ভিজিট করব আমাদের টিম নিয়ে। যদি রিস্টোর করেছেন তাহলে ঠিক, যদি রিস্টোর করা হয়নি জেলা প্রশাসনের নির্দেশে আমরা কিন্তু অ্যাকশনে এগোবো আমরা।
আর এবার নজর রাখবো আমতার দিকে, সেখানে আবার বালি মাফিয়াদের দৌড়া। তো একেবারে রমরমিয়ে চলছে রাতের অন্ধকারে বালি পাচার। কারা করছেন এই বালি পাচার, কেনই বা করছেন একেবারে সময় ধরে রাতের অন্ধকারে, রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত এই কাজ চলে। কেন চলে এভাবে এই কাজ, সন্তুর কাছ থেকে জানবো। সন্তু, কারা এই কাজ করছে? এই বালি মাফিয়াদের কি কোনোভাবে জানা গিয়েছে যে কারা এই বালি মাফিয়া, কারা এই কাজ করছে? এলাকার বাসিন্দাদের অভিযোগ যে মান্দারিয়া খাল, সেই খালের মধ্যে থেকে বহিরাগতটা রাস্তায় জমা হয় এবং সেখান থেকে পাইপের সাহায্যে কিন্তু বালি তোলা হয় এবং ডাম্পারে করে সেই বালি পাচার করা হয়। এটা কিন্তু স্থানীয়দের অভিযোগ। দীর্ঘদিন ধরে তারা কিন্তু প্রতিবাদ করে আসছে, প্রতিবাদ করা হলেই তাদেরকে হুমকি দেওয়া হতো, এমনটাও কিন্তু অভিযোগ। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে প্রশাসনের মদতেই কিন্তু এই বালি পাচারের রমরমা কারবার এতদিন চলে আসছিল। তবেও যেভাবে বালি তোলা হচ্ছিল পাইপ দিয়ে, সেখানে কিন্তু দেখা যায় মান্দারিয়া খাল, সেই খালের প্রতি 30 থেকে 40 ফুট ডিপ করা হয়ে গেছে, এমনটাই কিন্তু স্থানীয়দের, সেই খালের প্রতি 30 থেকে 40 ফুট ডিপ করা হয়ে গেছে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। এর ফলে যেমন খালের যে বাঁধ, সেই বাঁধের ক্ষতি হতে পারে, তেমনকি সামনে যে মান্দারিয়া সেতু আছে সেই সেতুরও ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই যদি বালি মাফিয়াদের বিরুদ্ধে যেহেতু মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, তারপরেই কিন্তু গ্রামবাসীরা সাহস করে ভিডিওর দ্বারস্থ হয় এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে রাতের অন্ধকার থেকে সেখান থেকে যে বালি তোলার বোট, এমনকি যে পাইপগুলো, সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। যদিও এখনো কিন্তু এলাকায় বালি মজুত করে রাখা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা একটা জানাচ্ছে একেবারে পাইপ বসিয়ে বালি তোলা হচ্ছে। বেশ, সাধারণ মানুষ কি বলছে জানবে না। এখানে সন্ধ্যেবেলা পাইপগুলো সরিয়ে রেখে দিয়েছে, সেই সন্ধ্যেবেলা জুড়বে, এখানে মেশিনটা জুড়বে এখানে। তারপরে রাত 9টার পর জেসিবি ঢুকবে, তারপর পরে এবার 8টা-10টা লরি ঢুকবে, এবার মাল বইতে শুরু করবে সারা রাত, ভোর 4টে 4:30 পর্যন্ত। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা যে যার পয়সা খাচ্ছে, কে ব্যবস্থা নেবে? না পয়সা খেলে এত বড় কাজটা কেউ করতে দেয়? এবার আমরা সাধারণ মানুষ, আমরা নদীর ধারে ঘর করেছি, আমরা এটা আপত্তি জানাচ্ছি। একদিন নদী থেকে বাড়ি তোলে, তারপরের দিনে গাড়িতে করে নিয়ে যায়, বলে যে এটা এলএনডির কাজ হচ্ছে, এলএনটির কাজ হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে বলে আমাদেরকে বুঝিয়ে দেয়। আমরা দীর্ঘদিন বলি, বলার সত্ত্বেও ওরা কোনোদিনও শোনে না। রাতের অন্ধকারেই মূলত কাজ হয়। রাতের অন্ধকারে রাত ছাড়া আর কোনো কাজ হবে না। থানা জানে না এটা হতে পারে না, থানা জানে, আমরা তো চিনি না। অন্য লোক আসে, রাত্রিরে কাজ হচ্ছে, মাটি তুলছে। হ্যাঁ, ওই তো মেশিন দিয়ে। স্থানীয় বিধায়ক নির্মল মাঝি বলছেন ইতিমধ্যেই বিষয়টিতে অবগত হয়েছেন তিনি এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে। শুনুন। সঙ্গে সঙ্গে আমি এগুলো আমতা থানার ওসিকে জানিয়েছি, বিডিওকেও জানানো হয়েছে এবং ইরিগেশনের এসডিওকে দিয়ে ফাইল লঞ্চ করতে বলা হয়েছে। তাহলে ওরা সঙ্গে পুলিশ অ্যারেস্ট করবে, সেই ব্যাপারেও ডিসিশন হয়ে গেছে। আমরা এই ব্যাপারে এবার দেখাবো ইসলামপুরের ছবি, সেখানে বিপজ্জনক সেতু, আর সেই সেতুতেই হচ্ছে ঝুঁকির যাতায়াত। কিভাবে সম্ভব? একেবারে প্রাণ হাতে নিয়ে মানুষকে চলতে হচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, অন্তত ছবি সেই কথাই বলছে। বিপজ্জনক সেতু, কেন এরকম পরিস্থিতি, স্থানীয় প্রশাসন কি বলছে জানবো চঞ্চলের কাছ থেকে। চঞ্চল, কতদিন ধরে এরকম বেহাল অবস্থা? দেখে তো মনে হচ্ছে যে 1-2 দিনের ঘটনা নয়, বহু দিনের ঘটনা। স্থানীয় প্রশাসন কি বলছে, কবে ঠিক হবে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর ব্লকের গাইসেল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকা, এই রামপুর এলাকার উপর বুক চিরে গেছে সিরিয়ানি নদী। আর এই সিরিয়ানি নদীর উপরে রয়েছে বহু পুরনো একটি সেতু, অর্থাৎ 10 থেকে 15 বছর পুরনো হবে ওই সেতুটি। তবে গ্রামবাসীরা যেটা জানিয়েছে যে এই সেতুর উপর দিয়ে ইসলামপুর ব্লক এবং গোয়ালপুকুর ব্লকের বহু মানুষ কিন্তু যাতায়াত করে এবং যে পরিস্থিতি এখন সেতুটি দাঁড়িয়েছে একবারে বিপজ্জনক অবস্থায় পরিণত হচ্ছে। কারণ যে সেতুটির অর্ধেকটা অংশ একবারে বসে গিয়েছে এবং সেতুর চারপাশে যে কংক্রিটের ঢালাই রয়েছে সেগুলোতে কিন্তু ফাটল ধরতে শুরু করেছে। তবে গ্রামবাসীদের অভিযোগ যে এখানে স্থানীয় যে বিধায়ক রয়েছে আব্দুল করিম চৌধুরী তৃণমূলের, তারও কাছে অভিযোগ জানিয়েছিলেন, দাবি জানিয়েছিলেন ব্রিজের, এবং কি প্রাক্তন যিনি বিজেপির সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, তারও কাছে দাবি জানিয়েছিলেন ব্রিজ তৈরি করার জন্য। তবে দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি। গ্রামবাসীরা চাইছেন যাতে দ্রুত এই ব্রিজ তৈরি করা হোক এবং সমস্যার সমাধান করা হোক। তবে